হাঁটা চলা অসুবিধা, খুবই অসুবিধা হচ্ছে। বাইরে যাই না এই গরম, এত পরিস্থিতি খারাপ। গরম তো প্রচুর পড়ছে এখন। হাঁটলে পরে গরমে মানে কিছুক্ষণ হাঁটলে পরে অনেক হয়রানি লাগে। লেগে রিক্সায় চালাইতে পারি না। এই দেশের যে গরম, মানুষ এখন মারা যাইব গরমে, এই চিন্তাটা নাই মানুষের। বস্তির খেপ নাই, লোকজন নাই রাস্তায়, খালি আমরাই আছি, রিক্সাওয়ালারা আছি। খুব জ্বালা অবস্থা। এক খেপ নিলে 3 ঘন্টা বয়ে থাকতো, আপাইতে হয় গরমের ঠেলা। বুঝছেন এই পরিস্থিতি। প্রচুর অবস্থা ভাই, 100 টাকা ঠান্ডায় খাই ফেলাইছি। কি করবো, পানি খাইও সহ্য হইতাছে না। এর জন্য গাড়ি চালাইতে তো গরম আর গরম, বাসওয়ালারা তো চাপ চপ দিয়ে তো রাহে না, জ্যাম লাগাই দিয়ে বসে আছে। কি করবো ভাইয়া? তো জি, ছায়া নাই, গরম আমাদের পুরা রোদটা আর পুরা গরমটা, প্রচুর গরম পড়ে ভাই, আর প্রচুর পেরেশানি হয়, আমাদের কষ্ট হয়। রোদটা সরাসরি আমাদের উপরে পড়ে। এর শরীর জ্বলে এমন একটা অবস্থা। আমরা তো খোলা রোদে, খোলা খোলা রাস্তায় আমরা গাড়ি চালাই, রোদটা তো সরাসরি আমাদের শরীরে পড়ে। ঠিক আছে, আমাদের অনেক প্রবলেম হইতেছে এই রোদ্রে, মানে টিকার মতো না ভাই। এগুলো আমার দেন না ভাই, আমি দেখো কথা মতো কই না। না 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 দাদা, দেখছেন না কথা মতো আমি বুঝুন নাই।
গরম এখন আমাদের লাগতেই পারে, এখন গরম হলেও তো আমাদের ডিউটি করতে হয়, যেহেতু আমরা সরকারি কর্মচারী। এটা আমাদের কর্তৃপক্ষ করলে তো ভালোই হয়। শুনতেছি আর কি, ব্যবস্থা নিচ্ছে আর কি। আমাদের গরমে ডিউটি কেমন করতে, এখন করতেই হবে, গরম হলেও তো করতে হবে। এখন এটা আমাদের যতই গরম হোক, তারপরেও আমরা যেহেতু চাকরি করি, সেই ক্ষেত্রে আমাদের করতেই হবে, মানিয়ে নিতে হবে। এই ট্রাফিক ডিভিশনের বরাবরের মতো এই রোদ বৃষ্টি সব থাকার সত্ত্বেও আমাদেরকে রাস্তায় কাজ করা লাগে। তো এবারের যে গরম পড়ছে তাপদাহ হয়ে, তাদের সাধারণ জীবনযাপন মানুষের অতিষ্ঠ, আমাদেরকে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হইলেও আমাদের কষ্ট মনে হয় না। সবারকে সাহায্য সহযোগিতা করতে পারি, সবার চলাচল নিরাপদে আমরা করাইতে পারি, এই জন্য আমাদের কষ্ট মনে হয় না। আর তাছাড়া আমাদের মাননীয় আইজিপি মহোদয়, ওনার দিক নির্দেশনা এবং ওনার নির্দেশে উনিও সব কিছু তদারকি করতেছেন, আমাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতেছেন, যাতে এই গরমে পুলিশ ডিউটি করে অসুস্থ হয়ে না পড়ে। তার জন্য আমাদের বিশেষ করে এই খাবার, স্যালাইন, লেবু, তারপরে বিভিন্ন জুস সরবরাহ করতেছেন আমাদের ডিসি স্যার, মিরপুর তেজগাঁও ট্রাফিক ডিভিশনের যে ডিসি স্যার আছেন, উনিও তদারকি করতেছেন, উনিও রাস্তায় আমাদের সাথে কাজ করতেছেন, সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রাখতেছেন। সিনিয়র স্যাররা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখতেছেন, আমাকে নির্দেশনা দিচ্ছেন, যাতে আমরাও এই ঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি আর কি। আসছে হ্যাঁ, জানার পারেন কেমন আছেন, বিয়ে শাদী করছেন? 42 ডিগ্রির মধ্যে। হিট অ্যালার্ট বলতে মানে তাপ প্রবাহ, কারণ কিছু প্রিকশনারি মেজারমেন্ট আছে, সেগুলো যাতে তারা করে, সেই কারণে এপ্রিলের শুরু থেকেই বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগতি ছিল। এই শোনেন খসাব,
হ্যাঁ এটা বুঝছি আমি, 41 এটা ধরেই নিছি আমি। হ্যাঁ আপনি এটা নিয়ে যান, তাপমাত্রাটা একটু সমন্বয় করে দেন। 42 বিশেষ করে এই যে তাপপ্রবাহের যে স্পেলটা সেটা চলছে, এবং আমরা গতকাল একটি হিট অ্যালার্ট দিয়েছি যে বাংলাদেশব্যাপী কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে, কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বাংলাদেশে। সুতরাং গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, যা তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজমান ছিল। কিন্তু আজকে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সুতরাং যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং এই বিদ্যমান তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিশেষ করে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি এবং নর্থ সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি অব্যাহত থাকবে। এবং ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা, এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস, যা ঢাকায় 40.4 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে 40.2, ফরিদপুরে 40.8, গোপালগঞ্জে 40.8 এবং মানিকগঞ্জে 40.8, অর্থাৎ ঢাকা বিভাগে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সুতরাং অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের অর্থাৎ 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সুতরাং আমরা যদি কমনলি বলি, সারা বাংলাদেশের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সেই কারণে আমরা গতকালকে হিট অ্যালার্ট মেসেজ দিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম যে 19, 20 এবং 21 তারিখ তাপমাত্রার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারে, কারণ অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ এই মাস জুড়েই থাকার সম্ভাবনা আছে, হয়তোবা তীব্রতার অনেক সময় একটু কম বেশি হতে পারে, অতি তীব্র হয়ে যেতে পারে, বা যে তীব্র তাপপ্রবাহ আছে সে হয়তোবা মাঝারি ধরনের তাপপ্রবাহে পরিণত হতে পারে। তবে এই এপ্রিল মাস জুড়েই এই তাপমাত্রার যে ঊর্ধ্বগতি তা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে শুধু বাংলাদেশই এখন উত্তপ্ত না, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের প্রায় সব জায়গায়, ইভেন মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম পর্যন্ত একটা তাপমাত্রার ট্রাপ তৈরি হয়েছে। ফলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা অব্যাহত রয়েছে, এবং আশা করি আমরা এই মাস জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। হয়তো বা অতদিন এরিয়া কভারেজ কিছুটা কম বেশি হতে পারে। তবে আমরা আশঙ্কা করছি যে এই তাপপ্রবাহ মে মাসেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, এবং মে মাসে অতি তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের অতীত যে বৈশিষ্ট্য বলি এই এপ্রিল এবং মে মাসের, সেখানে 45.1 ডিগ্রি সেলসিয়াস যেটা কান্ট্রির সর্বোচ্চ তাপমাত্রা, তা কিন্তু মে মাসেই রেকর্ড করা হয়েছে। সুতরাং আশঙ্কার বিষয় হলো যে এই তাপমাত্রা তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ বেশি দিন তার ডিউরেশন থাকে না, সাধারণত 2 দিন 3 দিন, আমাদের 5 দিনের পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহের রেকর্ড রয়েছে। কিন্তু আমরা আশা করি যে এই যে বহমান তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ডিউরেশনটা অনেক দিন বেশি থাকবে। আমাদের গত বছর 17 সালে 14 সালে টানা 23 দিন পর্যন্ত অব্যাহত ছিল। সুতরাং এবছরও আমরা মনে করি যে এই যে বিদ্যমান তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই স্পেলটা একটু লেন্দি, বড় স্পেল হবে। সেই কারণে গরমের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং যাতে কোনো কর্মী যখন সূর্যের আলোর প্রখরতা থাকে, বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সূর্যের আলোর প্রাপ্যতা বেশি থাকে, এই সময়ই
তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। সুতরাং এই সময়টাকে যদি পরিহার করে ওয়েল ভেন্টিলেটেড কুল প্লেসে থাকা যায়, প্রচুর পানি পান করলে, অথবা আপনার যদি লাইট ড্রেস, বিশেষ করে সুতির ড্রেস যদি পড়ে, তাহলে বিদ্যমান তাপপ্রবাহ থেকে কিছুটা হইলেও পরিত্রাণ পাওয়া যাবে। তবে এই এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। এই যে তাপপ্রবাহ বহমান রয়েছে, তা থেকে রেমেডির পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় সংঘটিত হওয়া। যেহেতু বজ্রঝড় কম হচ্ছে, স্থানীয় পর্যায়ে খুবই স্থানীয় পর্যায়ে কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ইভেন সিরাজগঞ্জে, বরিশালের 2-1 জায়গায় সামান্য বজ্রঝড় তৈরি হয়েছে। যে বজ্রঝড় হলে সাধারণত তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি, পক্ষান্তরে কোনো জায়গায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তবে যেহেতু বজ্রঝড় খুবই স্ক্যাটার্ড ওয়েতে হচ্ছে, সুতরাং এই বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। তবে 25 তারিখের পর বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় বজ্রঝড় হবে। তাছাড়া যে কোনো সময়, যেহেতু খুব উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেই জন্য উপরের বাতাস যেহেতু ঠান্ডা, বাংলাদেশের সাউদার্লি উইন্ড থেকে ময়েশ্চার ইনকারশন বা ময়েশ্চারের যোগান যদি বৃদ্ধি পায়, লোকালি যে কোনো সময় এইসব বজ্রঝড় তৈরি হয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করলেও বড় ধরনের ক্লাস্টার ক্লাউড অথবা কতগুলো মেঘ একসাথে তৈরি হয়ে স্কলন তৈরি হয়ে, বিশেষ করে রাজশাহী, রংপুর, যশোর, সাতক্ষীরা এই বরাবর যদি তৈরি হয়ে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যভাগ এবং রাঙামাটি পর্যন্ত বিস্তার লাভ করলে, তখন সারা বাংলাদেশ ঠান্ডা হওয়ার সুযোগ সৃষ্টি হয়। সুতরাং এই বজ্রঝড় এবং তার সাথে সংশ্লিষ্ট বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় এই বিদ্যমান তাপপ্রবাহ লেন্দি তাপপ্রবাহে পরিণত হতে যাচ্ছে। আপনারা জানেন যে 2023 সাল ছিল গত 47 বছরের মধ্যে উষ্ণতম বছর, এবং আমরা আশঙ্কা করছি যে 2024 সাল উষ্ণতম বছর হতে যাচ্ছে। সেই জন্য এই বিদ্যমান পরিস্থিতিতে সারা পৃথিবীব্যাপী এই যে আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রে পরিবর্তিত প্রেক্ষাপটকে একদম সুচারুরূপে অ্যাড্রেস করার জন্য খুব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। থেকে চলমান রয়েছে, আমরা আশা করি এ মাস জুড়েই থাকবে। বিশেষ করে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ডিউরেশনটা এইবার একটু লেন্দি হতে যাচ্ছে। না দেখুন, এই যে সিভিয়ার এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন, দেখেন গতকালকে 41.5 ছিল চুয়াডাঙ্গায়, আজকে 42.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোরে। অনেক সময় এটা রাজশাহীতে চলে যায়, কখনো ঈশ্বরদীতে চলে যায়। সুতরাং টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক ডিটারমিনিস্টিক ফোরকাস্ট, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার পূর্বাভাস কোনো গাণিতিক মডেল সুচারুভাবে দিতে পারে না। বিশ্ব ব্যবস্থাপনায় এই ধরনের পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়। সেই কারণে আমাদের মেজারমেন্ট সেটা হলো যে, এবং আমাদের ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন প্রক্রিয়া আমরা দেখি যে 72 ঘন্টা পর্যন্ত পূর্বাভাসটা সবচেয়ে গ্রহণযোগ্য হয়, তার অনিশ্চয়তা কম থাকে। সেই কারণে সাধারণত আমরা এই শর্ট স্কেল যে ফোরকাস্ট, তাকে আমরা এই সবচেয়ে গ্রহণযোগ্য পর্যায়টাকেই জনগণের কাছে অবহিত করার চেষ্টা করি। তবে আমরা আমাদের গাণিতিক মডেল এখন 10 দিন পর্যন্ত আগাম ওয়েদার কন্ডিশন কেমন, তার তাপমাত্রার কন্ডিশন কেমন, বৃষ্টিপাত কেমন হবে, সেই সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। তবে তা যদি আমরা প্রচার করি তাহলে অনিশ্চয়তা থাকে। সেই অনিশ্চয়তাকে মাথায় রেখে আমরা কিন্তু সিভিয়ার ওয়েদার সিস্টেম, স্পেশালি এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন অ্যান্ড হিট ওয়েভের জন্য আমরা 72 ঘন্টা করে হিট অ্যালার্ট আমরা চালু করছি। পরবর্তীতে আমরা যদি দেখি যে
এই তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকে এবং তার অনিশ্চয়তা কম থাকে যে না এটা বাড়তে পারে আরও, তখন আমরা পুনরায় হিট অ্যালার্ট জারি করতে পারি। করা দরকার যে আমরা এই বিদ্যমান যে কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও তাপমাত্রা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, অর্থাৎ হোলিস্টিক ওয়েতে যদি আমরা বলি সারা বাংলাদেশেই তাপমাত্রা 36 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কিন্তু এই তাপমাত্রা আমরা থার্মোমিটারের মাধ্যমে মাপি, কিন্তু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে এবং বাতাসের গতিবেগ যদি কম থাকে এবং আকাশ যদি মেঘমুক্ত থাকে এবং বাতাস যদি দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশের দিকে বহমান থাকে, তাহলে এই যে থার্মোমিটারের মাধ্যমে আমরা যে তাপমাত্রাই মাপি না কেন, যা 36 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, এই তাপমাত্রা কখনো কখনো 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মতো মানে ফিল হতে পারে। তবে এটা আপনার অ্যাক্টিভিটি কেমন, আপনি ইনডোরে অবস্থান করছেন কিনা, আপনি আউটডোরে অবস্থান করছেন কিনা, আপনার ক্লোদিং কেমন, অর্থাৎ কী ধরনের পোশাক আপনি পরিধান করছেন তার উপরে, আপনার বয়স কেমন, আপনি নিচুতে খোলা জায়গায় না ঘরের মধ্যে অবস্থান করছেন, তা সব কিছু বিবেচনায় এই ফিলিং টেম্পারেচারটা কম বেশি হতে পারে। সেই জন্য সারা বাংলাদেশে এই ফিলিং টেম্পারেচারটা আবার যন্ত্র দিয়ে মাপা যায় না, একে অ্যাসেসমেন্ট করতে হয়। সুতরাং বাংলাদেশব্যাপী যদি অ্যাসেসমেন্ট করা যায় ব্যাপক হারে, ব্যাপক জনগণের মাঝে, যে আজকের রিলেটিভ হিউমিডিটি সে 70%, আজকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, আপনি কতটুকু ফিল করেন, এইরকম কতগুলো ক্লোজড ইন্ড কোশ্চেন্স অ্যান্ড ওপেন কোশ্চেনারির মাধ্যমে সার্ভে করলে অ্যাকচুয়াল ফিলিং কতটুকু তা গাণিতিক মডেলের আউটপুট থেকে ভ্যালিডেশন করা সম্ভবপর হবে। আমরা গাণিতিক মডেলের মাধ্যমে হিউমিডিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ুর তাপমাত্রার সাথে রিলেটিভ হিউমিডিটি কম বা বেশি হলে আপনার ফিল কতটুকু হতে পারে তার জন্য আমরা একটা ইন্ডেক্স দেখি, এর নাম হিউমিডিটি ইন্ডেক্স। সুতরাং এই হিউমিডিটি ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে এখন সারা দেশে তাপমাত্রা 36 থেকে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু এটা ফিল লাইক 44 to 46 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই তাপমাত্রায় বেশ অস্বস্তি ফিল করবে জনগণ। তো বছর তো 23 সালে ঢাকায় তাপমাত্রা এই গত বছর এই ঢাকায় কত আসছিল? হ্যাঁ, 40.6, 17 এপ্রিল। হ্যাঁ, গত বছর আমাদের ঢাকার একটা সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল, কারণ গত বছরও 47 বছরের মধ্যে উষ্ণতম বছর ছিল বিশ্ব প্রেক্ষাপটে। সে কারণে গতবার ঢাকায় আমরা 40.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতবার রেকর্ড করেছিলাম। কিন্তু এর চেয়েও একটি বড় রেকর্ড ঢাকায় রয়েছে, যে 1960 সালের 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ ঢাকায় কিন্তু অতি তীব্র তাপপ্রবাহেরও রেকর্ড ছিল। এখন যে তাপপ্রবাহ সেটা তীব্র তাপপ্রবাহের রেকর্ড। তা তাপমাত্রার যে ঊর্ধ্বগতি, কালকেও তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করি তীব্র এবং অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে পার্থক্য 2 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ঢাকায় কিন্তু এখন ঢাকা বিভাগেই তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। না না না, দেখেন যশোরের অনেকগুলো রেকর্ড রয়েছে। যশোরের তাপমাত্রা 44.5 ডিগ্রি সেলসিয়াসের একটা রেকর্ড রয়েছে। 44.5 ডিগ্রি তাপমাত্রার যশোরের যে আমাদের রেকর্ড, সেটা 15 এপ্রিল 1972 সালে সংগঠিত হয়েছে। সুতরাং যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ এই অঞ্চলটা কিন্তু আপনার
অ্যাডভেকশনের টেম্পারেচার অ্যাডভেকশনের গেটওয়ে। যেমন আমাদের দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, এখানকার তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রার চেয়ে সবসময় এপ্রিল এবং মে মাসে একটু বেশি থাকে। সুতরাং তাপমাত্রার বৈশিষ্ট্য হলো যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হওয়া। যেহেতু বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম, সেই কারণে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে লু হাওয়া বাতাস বহন করে বাংলাদেশের এই গেটওয়ে থেকে প্রবেশ করে। সেই কারণে দেখবেন যে দেশের পশ্চিমাঞ্চল সবসময় উত্তপ্ত থাকে, কারণ টেম্পারেচার অ্যাডভেকশন অর্থাৎ লু হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণভাবে বাংলাদেশের তাপমাত্রাও উত্তপ্ত হচ্ছে। এই দুইয়ের সংমিশ্রণে আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চল, ইভেন ঢাকা বিভাগ সহ গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর সহ এই অঞ্চল ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। হ্যাঁ, গত বছরের তাপমাত্রাও কোথাও কোথাও অতি তীব্র, অর্থাৎ 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। গত বছর 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। সুতরাং ঈশ্বরদী, সাতক্ষীরা, যশোর, কুষ্টিগুলো খুব অ্যাডজাসেন্ট রিজন, কাছাকাছি রিজন। সুতরাং কোনো জায়গার তাপমাত্রা যদি অতি তীব্র হয়, তার ছোঁয়া পার্শ্ববর্তী জেলায় ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রবাহ বা অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকে। এবং এবারের যশোরের তাপমাত্রা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এই মৌসুমে। হ্যাঁ, আমি বলেছি, আপনি মনে হয় ছিলেন না। আসলে বজ্রঝড়, এই যে বহমান তাপপ্রবাহ, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় বা কালবৈশাখী ঝড়। কারণ এই বজ্রঝড় বা কালবৈশাখীর সাথে বজ্র বৃষ্টি হয় এবং এই বজ্র মেঘের উচ্চতা সাধারণত 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই বজ্র মেঘের উচ্চতা 18 থেকে 22 কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে। সুতরাং এই বজ্র মেঘের মধ্যে যে বৃষ্টির পানির কণা থাকে অথবা আইস ক্রিস্টাল থাকে, সেগুলো যখন নিচের দিকে ধাবিত হয়, তখন তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বজ্রঝড় যে হচ্ছে না তা না, বিচ্ছিন্নভাবে, বিশেষ করে ঢাকায় গত পরশু বৃষ্টি হয়েছে, নরসিংদীতে বৃষ্টি হয়েছে, নারায়ণগঞ্জেও বৃষ্টি হয়েছে, সিরাজগঞ্জে বৃষ্টি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে, সিলেট এবং চট্টগ্রামের অনেক জায়গায় ক্ষুদ্র পরিসরে বৃষ্টি হয়েছে। কিন্তু এই বৃষ্টিটার স্থায়িত্বকাল যেহেতু আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সুতরাং এই হালকা শক্তিমাত্রার বজ্রঝড় বিদ্যমান তাপপ্রবাহকে কমিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। তবে এখন পর্যন্ত আমরা যে দেখি সিলেটে প্রত্যেক দিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, সেই জন্য সিলেটের তাপমাত্রা একটু কম আছে। কিন্তু সিলেটের দক্ষিণ দিকে শ্রীমঙ্গলের তাপমাত্রা কিন্তু অনেক বেশি আছে। আজকেও শ্রীমঙ্গলের তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই স্বল্প শক্তিমাত্রার বজ্রঝড় তাপমাত্রাকে অবনমন করতে পারে না। তবে 25 তারিখের পর বিচ্ছিন্নভাবে বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেলে তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু এই বিদ্যমান তাপপ্রবাহের শক্তিমাত্রা, অর্থাৎ অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহ, সেটা হয়তো একটু কমে যেতে পারে, কোথাও একটু বৃদ্ধি পেতে পারে। তবে আওতাধীন এরিয়াও একটু কমতে পারে বা বাড়তে পারে। তবে 30 এপ্রিল পর্যন্ত এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রতিবারই এই ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকে, আমরা ভুলে যাই। যেমন 72 সাল, 60-এর দশক, 89 সালে প্রায় এপ্রিল এবং মে মাসে 13-14 দিন করে তাপপ্রবাহ ছিল। 2004-এ তাপপ্রবাহ ছিল, 2009-এ উষ্ণতম বছর ছিল, 11 ছিল, 13 ছিল, 14 সাল অন্যতম উষ্ণ বছর ছিল, 16 সাল ছিল, 19 সাল ছিল, 23 সাল ছিল, ইভেন 21 সালে অতি তীব্র তাপপ্রবাহ ছিল।
আমরা আশঙ্কা করছি যে 23 সাল উষ্ণতম বছর ছিল, 24 সাল উষ্ণতম বছর হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।